আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে, একথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। জনাব রিজভী সাহেব একজন প্রতিবাদী রাজনীতিবিদ, একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। ওনাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ চিনেন। গত 15.5 বছর ওনার যে লড়াই, সংগ্রাম, যে বিপ্লব, সেটা বাংলাদেশের অনেক মানুষ দেখেছে। তিনি অন্যান্য বিএনপির সিনিয়র যে নেতাগণ আছেন সে ধরনের নন, একটু ব্যতিক্রম। কেউ কাহার মতো নয়, তবে বিএনপির সিনিয়র অনেক নেতারা যেরকম সুযোগ সন্ধানী, ব্যক্তি স্বার্থ নিয়ে কাজ করে প্রচুর, দলীয় এবং দেশের জন্য খুব কম চিন্তা। তো জনাব রুহুল কবির রিজভী দলের জন্য, দেশের জন্য কাজ করেন। তার কোনো সন্তান নেই। তিনি এরশাদ আমলে চরমভাবে আহত হয়েছেন। সন্তান হারাবার ক্ষমতা তার নষ্ট হয়ে গেছে, এটাও অনেকে জানেন। তো রুহুল কবির রিজভী বলেছেন দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে। একথা তিনি বললেন এই কারণে, গতকাল 13 ডিসেম্বর 2024 সৈয়দা রেজওয়ানা হাসান, বর্তমান বন ও পরিবেশ উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা, তিনি বলেছেন রাজনীতিবিদরা 53 বছরে কি সংস্কার করেছে, প্রশ্ন তুলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোট তিনি বলেছেন 53 বছরটা বুঝিয়েছে 1971 সাল থেকে এ পর্যন্ত 53 বছর হয়। এই 53 বছরে রাজনীতিবিদরা কি করেছেন, কি সংস্কার করেছেন, প্রশ্ন তুলেছেন। তো এই কথা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, আমিও দেখেছি। এটা নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। তো রুহুল কবির রিজভী একজন রাজনীতিবিদ, একজন পলিটিশিয়ান হিসেবে তিনি সমালোচনা করলেন। এজন্য তিনি আক্ষেপ করে বললেন দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে। আর এটা বলার কারণও রয়েছে। আপনারা জানেন যে 111 সরকার 2007 সালের জানুয়ারি মাসের 11 তারিখে, যদি ভুল না হয়, 111 সরকার, যে সরকারটা এসেছিল বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারতের মদতপুষ্ট দেশ বিরোধী একটি চক্র, মূলত ভারত তাদের পরিচালিত করত একটি টিম, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যানেজ করে, বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মইন আহমদকে ম্যানেজ করে রাষ্ট্র ক্ষমতা হঠাৎ দখল করে তারা একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। যে তত্ত্বাবধায়ক সরকার আগের তত্ত্বাবধায়ক সরকারের সাথে কোনো মিল ছিল না। অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল চিফ অ্যাডভাইজার, তত্ত্বাবধায়ক সরকার থাকবেন, 3 মাস থাকবেন, নির্বাচন দিবেন। তারা 2 বছর থেকেছে, 2 বছর থেকে ভারত সরকারের হয়ে কাজ করেছে। ভারত সরকার বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল, সেখান থেকেই বাংলাদেশকে জিম্মি করে ফেলে। আগে থেকেই বাংলাদেশে তাদের বিভিন্ন তৎপরতা আছে, বিভিন্ন কমিশন আছে। তো তখন প্রণব মুখার্জি ভারতের প্রেসিডেন্ট, একসময় তিনি পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন ভারতের, তার নির্দেশে তার ছাত্র হয়ে মইন আহমদ কাজ করে। ওই সরকারটি ছিল একটি অবৈধ সরকার। সেই সরকার নীল নকশা করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়। তখন বিরাজনীতিকরণের অনেক ঘটনা দেখা গেছে। প্রথম দিকে খালেদা জিয়া, শেখ হাসিনা, বিএনপি, আওয়ামী লীগের সভানেত্রী, চেয়ারপারসন, অন্যদেরকে গ্রেফতার করে, আওয়ামী লীগের, বিএনপির বহু সিনিয়র নেতাদেরকে গ্রেফতার করে, তাদেরকে জেলে দেয়, রিমান্ডে দেয়। জনাব তারেক রহমানকে অত্যাচার করে, নির্যাতন করে, অনেক ব্যক্তিদেরকে অত্যাচার নির্যাতন করেছে, রাজনীতিবিদদের। আমি সকলকে আমি রাজনীতিবিদ বলবো না, তথাকথিত রাজনীতিবিদ। পরে তারা ভারতের নির্দেশে, সাজেশনসে আওয়ামী লীগকে নীল নকশা করে ক্ষমতায় বসিয়ে দেয়।
শেখ হাসিনাকে বোঝা গেল যে একটা আইওয়াশ হিসেবে, নাট ড্রামার অংশ হিসেবে তাকে জেলে রেখেছিল। তো এইসব কারণে তখন কিন্তু বিরাজনীতিকরণের অনেক আলোচনা হয়েছিল ওই সময়টায়, 111-এর সময়, যার কারণে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব, তিনি একজন আইনজীবীও, তিনি ছাত্র রাজনীতিতেও ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটিতে তিনি একজন ছাত্রনেতা ছিলেন, বেশ প্রাজ্ঞ অভিজ্ঞ একজন রাজনীতিবিদ। তিনি এজন্য বলেছেন যে সৈয়দা রিজওয়ানা হাসানের কথার কারণে তিনি বলেছেন যে দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে। তো এটা সন্দেহেরও কিছু নাই, হতে পারে। সৈয়দা রিজওয়ানা হাসান আবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটাও বলেছেন, নির্বাচন নিয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, নির্বাচন কবে হবে, তিনি বললেন এটা ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি জানাবেন, কোট আনকোট। তো সৈয়দা রিজওয়ানা হাসান, তার বাবা একসময় পলিটিশিয়ান ছিল, মুসলিম লীগ, বিএনপি এসব দলটল করেছেন, তিনি প্রতিমন্ত্রী ছিলেন, বিএনপি সরকারের আমলে প্রতিমন্ত্রী ছিলেন 1991-তে, এর আগেও ছিলেন। তার মেয়ে, আমি এভিডেন্স দিতে পারবো না, প্রমাণ দিতে পারবো না, আলোচনায় আছে, কোনো কোনো সাংবাদিক বলার চেষ্টা করেছেন সৈয়দা রিজওয়ানা হাসানও ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে। আমি জানি না, বিশ্বাস করতে চাই না। ভদ্রমহিলার পরিবেশ নিয়ে খুব ভালো কাজ করেন, অনেক ভালো কথা বলেন, শব্দ দূষণ নিয়ে ভালো ব্যবস্থা নিতে চাচ্ছেন। তিনি বেলা নামের একটা এনজিও, সেটার প্রধান, তিনি একজন আইনজীবীও, খুবই ভদ্র মহিলা। তার হাজব্যান্ডকেও একবার গুম করা হয়েছিল, স্বল্প সময়ে ছেড়ে দেওয়া হয়েছিল, অল্প সময়ের মধ্যে। তা আমি বিশ্বাস করতে চাই না এই ধরনের ভদ্র মহিলা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশ ভারতের হয়ে এজেন্ট হয়ে কাজ করেন। তো বিরাজনীতিকরণের সন্দেহ যাতে না হয় সেই ব্যবস্থা এই সরকারের দরকার। এই সরকারের বিভিন্ন দুর্বলতা ফুটে উঠছে, ভালো কাজও তাদের আছে। আর এই কথাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, এই সরকারের লোকজন রাজনীতিবিদদের সমালোচনা বা তাদের সম্পর্কে নেতিবাচক কথা কেনই বা বলবে না। আমি বলতে চাই, এই যে রাজনীতিবিদ, পলিটিশিয়ান, আমি তথাকথিত রাজনীতিবিদ এদেরকে বলি, হয়তোবা রুহুল কবির রিজভী সাহেব অন্যদের তুলনায় কিছুটা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, দুর্নীতিতে জড়িত নন, তাকে একজন রাজনীতিবিদ বলতে পারে। তার মতন রাজনীতিবিদ কতজন আছে? রাজনীতিবিদ হিসেবে যাদেরকে জানি তারা ডাকাত, চোর, বদমাস, লুচ্চা, ধর্ষক, ঋণ খেলাফি, বিল খেলাফি, চাঁদাবাজ, বিভিন্ন ধরনের অপরাধ। এমন কোনো অপরাধ নেই, অপকর্ম নেই যে এই যে তথাকথিত রাজনীতিবিদরা করছে। মাথায় টুপি, দাড়ি, বিভিন্ন নারীদের সাথে ব্যভিচারে লিপ্ত, ধর্ষণও করে। আপনারা জানেন যে ময়মনসিংহে মুক্তিযুদ্ধ অফিসে বসে এক নারীকে ধর্ষণ করেছে একজন মুক্তিযোদ্ধা, তিনি আবার এমপিও ছিলেন আওয়ামী লীগের। তো বিএনপির সিনিয়র নেতারা আছেন, আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতারা আছেন, এরা একে অপরে মিলে মদ পান করে, বারে একে অপরে মদ পান করে, একে অপরের আত্মীয়, বিভিন্ন দুর্নীতি, চাঁদাবাজি একসাথে মিলেমিশে করে। তাদের কলকাল ছাড়া তারা অনেকে চলতে পারে না। কমিশন বাণিজ্য, চুক্তি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, তাদের চাকরির বাণিজ্য, চাকরিতে ঢুকিয়ে টাকা নেওয়া, বিভিন্ন ধরনের অপকর্ম, টাকা লুটপাট করা, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে টাকা লুটপাট করা বিএনপি আওয়ামী লীগ উভয় করে। তবে আওয়ামী লীগের সীমা ছাড়িয়ে গেছে, বিএনপির সময় তারা করেছে। তারা সংস্কার আসলে কি করেছে 53 বছরে, এটা আমারও প্রশ্ন। সৈয়দা রিজওয়ানা হাসান সরল প্রশ্ন করেছেন, 53 বছরের রাজনীতিবিদরা কি সংস্কার করেছেন, এটা আমারও প্রশ্ন। আসলে কি সংস্কার করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি একমাত্র মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, নিরহংকার, দেশপ্রেমিক এবং দুর্নীতিমুক্ত থাকতে পেরেছিলেন।
খালেদা জিয়া ব্যক্তিগতভাবে একজন দুর্নীতি বিরোধী মানুষ, ভদ্র মহিলা, তিনিও দুর্নীতি করেননি, কিন্তু তার লোকজন তিনি চেলা চামুন্ডা দল কাদেরকে নিয়ে চালাচ্ছে। এবং রুহুল কবির রিজভী সাহেব উদাহরণ দিয়েছেন, ব্রিটেনে, যুক্তরাষ্ট্রে, পৃথিবীর বড় বড় দেশে রাজনীতিবিদরাই এই পার্লামেন্টে সংস্কার এনেছেন। ভালো কথা, বাংলাদেশের রাজনীতিবিদদের মতো এত নোংরা রাজনীতিবিদ পৃথিবীর কোন দেশে আছে? আফ্রিকার দু একটা দেশে হয়তো দেখাতে পারবেন। এমনকি পাকিস্তান, বাংলাদেশের সর্বোচ্চ যে দেশের সমালোচনা, সেখানে তো এত বদমাস নাই, এত হারাম করে, এত চোর ডাকাত, এত বাটপার রাজনীতিবিদ তো পাকিস্তানের মতো দেশেও নেই। এত জঘন্য চরিত্রের রাজনীতিবিদ ভারতেও আছে, পাকিস্তানেও আছে, বিভিন্ন দেশে আছে, কিন্তু এত জঘন্য পরিমাণ আছে বলে আমার কাছে বিশ্বাস হয় না। কি করেছে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের জন্য? যাই হোক, আমরা আশা করি বর্তমান বিশ্ব যেভাবে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে সরকার ব্যবস্থা পরিবর্তন করে, বর্তমান বিশ্বে যেটা পাশ্চাত্যরা চালু করেছে এই ইলেকশন সিস্টেমটা, যতটুকু জানি ভুল হতে পারে, তো এটাকে ডেমোক্রেসি, গণতন্ত্র বলা হয়। তো সেই সিস্টেমে বাংলাদেশেও ভোট হচ্ছিল, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হচ্ছিল, সেটাকে বারবার স্টপ করে দেওয়া হচ্ছিল। হোসেন মোহাম্মদ এরশাদের মতন ভারতের একজন স্পাই এজেন্ট, সে স্টপ করে দিয়েছিল, 9 বছর সে রাষ্ট্র ক্ষমতায় ছিল। শেখ হাসিনা, লেডি লেনদীপ দর্জি ভারতের এজেন্ট, সে 15.5 বছর ছিল। 111 সরকার 2 বছর ছিল বিভিন্ন সময়। এবং ভোটের মাধ্যমেও ক্ষমতায় এসে গুন্ডা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছিল। পাশ্চাত্য ধাঁচের সারা বিশ্বে যে গণতন্ত্রটা আছে সেটাকে ধ্বংস করেছিল। তো যাই হোক, আমরা চাই বাংলাদেশে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হোক, বাংলাদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারুক, এবং বাংলাদেশের রাজনীতিবিদদের শুভবুদ্ধির উদয় হোক। এই ধরনের বাংলাদেশে বিভিন্ন চেলা চামুন্ডা, বিভিন্ন ধরনের দেশবিরোধী চক্র রাষ্ট্র ক্ষমতায় বসে যায় কখন? এখন দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকারে বিভিন্ন ধরনের 111-এর কুশীলভ, ভারতের এজেন্ট, প্রথম আলো, ডেইলি স্টারের লোকজন, তারা উপদেষ্টা হয়ে গেছে মন্ত্রী পদমর্যাদায়। এই চান্সটা কিভাবে পায়? আমরা 111-এর সময় দেখছি যে তপন চৌধুরী স্কয়ারের একজন ডিরেক্টর, এমডি, যারা ভারতীয় স্বার্থ দেখে বাংলাদেশে, যারা প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট, বিভিন্ন দুর্বৃত্তায়নের ব্যক্তিরা, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, দেশবিরোধী ব্যক্তিরা তখন চান্স নেই, তারা তখন সরকার গঠন করে উপদেষ্টা হয়ে যায়। বর্তমানেও কিন্তু সেটা ব্যতিক্রম হয়নি। যারা উপদেষ্টা হয়েছে অল্প কয়েকজন আছে যারা দেশপ্রেমিক, বেশিরভাগই হচ্ছে ভারতের হয়ে কাজ করছে বলে মনে হচ্ছে। সারা দেশের সচেতন মানুষ সেটাই বলছে। তো যাই হোক, আমরা চাই খুব দ্রুত একটি নির্বাচন দেওয়া হোক, মোটামুটি প্রশাসনে একটা সংস্কার এনে আওয়ামী লীগ ঝেঁটিয়ে বিদায় করে সুষ্ঠু নিরপেক্ষভাবে একটা নির্বাচন দেওয়া হোক, যাতে এই গণতান্ত্রিক পরিবেশ দেশে ফিরে আসে। সংসদে যাতে জবাব দিতে পারে, সংসদে যাতে বিল নিয়ে, উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে, এ ধরনের একটি পরিবেশ আমাদের দরকার। আসসালামু আলাইকুম।